আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এইচএসসি কেমিস্ট্রির ফার্স্ট পেপার দ্রাব্যতার টপিকটা মোটামুটি শুরু করবো আর কি। তো দ্রাব্যতার যে টপিকটা, এর আগের যে ভিডিও, ওই আগের ভিডিওতে কিন্তু আমরা দ্রাব্যতার যে বেসিকটুকু, তারপর হচ্ছে দ্রাব্যতা নির্ভরশীলতা, তারপর হচ্ছে আমরা দ্রাব্যতার যে বিভিন্ন হ্যান্ডের সূত্র, ওই টপিকগুলো একটু একটু আলোচনা করছিলাম। তো এখন হচ্ছে আমরা দ্রাব্যতার যে মেন টপিক, মানে এইচএসসি কেমিস্ট্রি একাডেমিকের জন্য আমাদের যতটুকু লাগে আর কি, যে একাডেমিকে আমাদের যে ম্যাথগুলো বেশি আসে বা একাডেমিকে আমাদের যে ম্যাথগুলো খুব খুব ইম্পর্টেন্ট, আমরা ওই টাইপের ম্যাথগুলো আজকে দেখবো। ঠিক আছে, তো আমি শুরু করতেছি। দেখো, দ্রাব্যতা, এই দ্রাব্যতার দুইটা একক আছে, বুঝতে পারছো? এই এককগুলো কিন্তু আমরা বেসিকে পড়াছিলাম। এখন তোমাদের একটু একটু মনে করে দিচ্ছি নতুন করে আবার, যে এখন দ্রাব্যতার একক ছিল কি, যে গ্রাম পার 100 গ্রাম পানি, এরকম ছিল একটা। গ্রাম পার 100 গ্রাম পানি ছিল একটা। এটাকে আমরা এককবিহীন দ্রাব্যতা বলতে পারি, এককবিহীন দ্রাব্যতা বলতে পারি, এককবিহীন দ্রাব্যতা। এটাকে আমরা কি বলি বলতো? এককবিহীন দ্রাব্যতা বলি। ওকে, তারপর এখানে আমরা আরেকটু করছিলাম, সেটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে গ্রাম পার লিটার, একটা কি বলতো, মোল পার লিটার। এই যে তিন রকমের যে দ্রাব্যতার একক, আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখন কেন বলতেছে আবার, এটা হচ্ছে তোমাদের একটু রিমাইন্ডার দিচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো আমাদের এখন ম্যাথ করতে সময় এগুলো আমাদের লাগবে। আচ্ছা, দেখো, এই যে এই এককবিহীন দ্রাব্যটা কিরকম, আমি যদি বলি দ্রাব্যতা, যে কোনো দ্রবণের দ্রাব্যতা, কোনো দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 20, তাহলে দেখো তো দ্রাব্যতা 20, এখানে কোনো একক আছে? একক নাই। তাহলে একক নাই বলতে আসলে কোনটা আছে? গ্রাম পার 100 গ্রাম পানি। অর্থাৎ এখানে দ্রাব্যতা 20 বলতে কি বোঝানো হয়েছে বলতো? দ্রাব্যতা 20 বলতে বোঝানো হয়েছে এখানে দ্রবক হচ্ছে 20 গ্রাম, দ্রব হচ্ছে 20 গ্রাম। দ্রব যদি 20 গ্রাম হয়, এই যে 100 গ্রাম পানি, তাহলে দ্রাবক কত বলতো? দ্রাবক হচ্ছে 100 গ্রাম। এটা আমি বেসিকের মধ্যে বোঝাছিলাম। এই যে গ্রামটা, এই যে গ্রাম, এটা কি ছিল? দ্রবের ভর ছিল না? দ্রবের ভর ছিল না, দ্রব। আর এই যেটা কি, এটা হচ্ছে দ্রাবক, দ্রাবকে ছিল। তাহলে এখন বলতো দ্রবটা কত? দ্রাব্যতা 20, মানে কি দ্রব হচ্ছে 20 গ্রাম। আর এই যে এখানে তো এককবিহীন দ্রাব্যতা আমাদের 100 গ্রাম পানিতে হিসাব করা হয়। তার মানে এখানে দ্রাব্যতা যদি 20 হয়, দ্রব 20, আর আলটিমেটলি আমাদের দ্রাবক কিন্তু 100 গ্রাম আগে থেকে ফিক্সড করা আছে। ঠিক আছে, তাহলে দ্রব 20 গ্রাম, দ্রাবক 100 গ্রাম, তাহলে দ্রবণ কত হবে বলতো? সুতরাং দ্রবণ হবে, আমরা জানি দ্রবণ মানে কি, দ্রব যোগ দ্রাবক। তাহলে দ্রব হচ্ছে 20 গ্রাম, দ্রাবক হচ্ছে 100 গ্রাম, তাহলে দ্রবণ কত? 120 গ্রাম। ঠিক আছে, এটুকু আশা করি তোমরা জানো। বা আমরা যদি অন্যভাবে বলি, মনে করো দ্রাবক, আমি বললাম দ্রাব্যতা, বললাম যে দ্রাব্যতা হচ্ছে 80, তাহলে এই দ্রাব্যতা 80 তুমি কি কি লিখতে পারো বলো তো? তুমি বলতে পারো যে দ্রব 80 গ্রাম, দ্রাব্যতা 80 মানে দ্রব 80, তাহলে দ্রাবক কত? দ্রাবক 100 গ্রাম, সুতরাং দ্রবণ কত? 180 গ্রাম। ঠিক আছে, তাহলে এককবিহীন দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে লিখতে পারি, মানে দ্রাব্যতা দেওয়া থাকলে আমরা দ্রাবক দ্রবণ বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা এই যে এই এককটা নিয়ে একটু কাজ করব। এই এককটা নিয়ে একটু কাজ করবো। এককটা কি ছিল? এককটা কিরকম ছিল না বলতো? একটা হচ্ছে গ্রাম পার লিটার, মোল পার লিটার। এটা এমনি এর আগের ভিডিও আলোচনা করছিলাম। এই গ্রাম পার লিটার বলতে কি বোঝাছিল বলো? এই গ্রাম পার লিটার বলতে আমরা বলছিলাম যে এই যে গ্রাম এটা কি ছিল বলতো? দ্রবের ভর ছিল না? এটা দ্রবের ভর। আর এই লিটার, এটা কি? দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। এই মূল হচ্ছে কি দ্রবের, এটা তো বড় হবে না, এটা হচ্ছে দ্রবের, এটা হবে দ্রবের মূল, আর এই দ্রবণের আয়তন। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখছিলাম না, যে সুতরাং দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে হচ্ছে উপরে কি বলতো, দ্রবের গড় লিখবা, না হয় কি লিখবা, দ্রবের মূল সংখ্যা লিখবা, মূল। আর এখানে কি বলতো, দ্রবণের আয়তন। আর এটার জন্য কি লিখছিলাম? এটার জন্য আমরা এই পাশে লিখি, এটার জন্য লিখছিলাম আমরা এরকম না, যে দ্রাব্যতা মানে কি ছিল? উপরে ছিল দ্রবের ভর ইন্টু 100, আর নিচে কি দ্রাবকের ভর।
তাই না? আমরা এগুলো যে আগের যে ভিডিও, ওই আগের ভিডিওর মধ্যে আমরা এগুলো আলোচনা করছিলাম, ঠিক আছে? তা আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে আমাদের দ্রাব্যতার দুইটা একক, একটা একককে বলা হয় একক বিহীন দ্রাব্যতা, যেখানে কোনো একক থাকবে না, যেমন এই যে দ্রাব্যতা 20, এখানে কোনো একক নেই। তাহলে আমরা এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, এই জিনিসগুলো লিখতে পারি, ঠিক আছে? আর একটা কি ছিল, গ্রাম পার লিটার এবং মোল পার লিটার। গ্রাম পার লিটার এবং মোল পার লিটার মানে কি বলতো, গ্রাম হচ্ছে দ্রব্যের ভর আর হচ্ছে দ্রব্যের আয়তন। তাহলে আমি যদি তোমাকে বলি, এখন বলো তো, আমি যদি তোমাকে বলি যে দ্রাব্যতা 20 গ্রাম পার লিটার, তাহলে তুমি এখানে কি বলতে পারো বলো তো? এখানে কি বলতে পারো, এই যে 20 গ্রাম পার লিটার, তাহলে এই 20 গ্রাম আসলে কি বলো তো? দ্রব। তাহলে দ্রব হচ্ছে 20 গ্রাম। তাহলে এটা কি আয়তন, তাহলে আয়তন কত? দ্রবণের আয়তন, তাই না? তাহলে দ্রবণের আয়তন কত? দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার, ঠিক আছে? আশা করি তোমরা এটুকু জানো, এটুকু বোঝো। ওকে, আচ্ছা ঠিক আছে, বাই। তোমাদের এটুকু আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে? আমরা এর পরের ইসের মধ্যে যাচ্ছি। আমরা এটুকু মুছে দিলাম, আশা করি তোমরা এটুকু নোট করে নিয়েছো। এখন হচ্ছে আমরা দ্রাব্যতার এককে রূপান্তর করব। দ্রাব্যতার এককের রূপান্তর, এককের রূপান্তর। দ্রাব্যতার এককের রূপান্তর বলতে কি বোঝায়? দ্রাব্যতার এককের রূপান্তর, দেখো দ্রাব্যতার এককের রূপান্তর হচ্ছে এই যে গ্রাম পার লিটার, এটা কি দ্রাব্যতার একক? এই দ্রাব্যতার একক গ্রাম পার লিটার থেকে আমি বললাম তুমি মোল পার লিটারে যাও। কোথায় যাও? মোল পার লিটারে। তাহলে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাইতে বলছি, তাহলে তুমি কি করবা বলো তো? তুমি আণবিক ভর দিয়ে ভাগ করবা। কি করবা? আণবিক ভর দিয়ে ভাগ করবা। তাহলে আণবিক ভর দিয়ে ভাগ, তাহলে তুমি যদি এইভাবে যেতে চাও তাহলে কি করতে হবে? এইভাবে যেতে চাইলে আণবিক ভর দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? তাহলে আণবিক ভর দিয়ে ভাগ, আণবিক ভর দ্বারা ভাগ করবা। আচ্ছা, তাহলে যদি এখন উল্টা আসতে চাও, মোল পার লিটার থেকে তুমি গ্রাম পার লিটারে যাবা। গ্রাম পার লিটারে তাহলে কি করবা? আণবিক ভর দিয়ে গুণ করবা, আণবিক ভর দ্বারা গুণ করবা, ঠিক আছে? এখন এগুলো দ্বারা কি বোঝায়? দেখো এটা দ্বারা কি বোঝায় আমরা একটু দেখাচ্ছি। আমরা একটু ম্যাথ লিখি, ম্যাথ লিখে তুমি বুঝতে পারবা। আমরা এখানে এখানে একটু দেখা ট্রাই করি। এই যে আমরা যদি লিখি যে 20 গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করো। সিলভার ক্লোরাইডের 20 গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করো। তাহলে কি করতে হবে বলতো? আমরা বলছি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার যদি যেতে চাও, দেখো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার যেতে, তাহলে কি করতে হবে? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই 20 গ্রাম পার লিটার তোমার কাছে আছে, তাহলে তুমি যাইতে হবে মোল পার লিটারে। তাহলে 20 গ্রাম পার লিটার থেকে তুমি মোল পার লিটারে যেতে চাও, তাহলে কি করতে হবে? 20কে তুমি আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আণবিক ভর কত? সিলভার ক্লোরাইড আণবিক ভর কত বলো তো? সিলভার ক্লোরাইড আণবিক ভর কত? 143.5। তাহলে 143.5 দ্বারা ভাগ করবা। ভাগ করলে যে আনসারটা আসবে, সেটা কি ওর কিসে আসবে বলতো? মোল পার লিটার আসবে। ওকে, মোল পার লিটার আসবে। আশা করি তোমরা এটাকে বুঝতে পারছো। আর যদি উল্টা আসতো তাহলে কি করতো? আণবিক ভর দ্বারা গুণ করতা। তাহলে আমরা এককে রূপান্তর আশা করি পারবা, ঠিক আছে? যে গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটারে যাওয়া যায়, বা মোল পার লিটার থেকে কিভাবে গ্রাম পার লিটারে যাওয়া যায়, এই জিনিসটাকে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন আমরা যেহেতু এই এককের রূপান্তরগুলো শিখে ফেলছি, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই টপিকের দ্রাব্যতার যে ম্যাথগুলো, ওই দ্রাব্যতার ম্যাথগুলো দেখবো। এখন এই দ্রাব্যতার ম্যাথগুলো তোমরা একটু খুব গুরুত্ব সহকারে দেখবা, বা হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ এই দ্রাব্যতার ম্যাথগুলোতে অনেক পেজ লাগে।
ঠিক আছে, মানে আমি যতগুলো করলাম মানে দেখলাম যে সবারই মোটামুটি দ্রাব্যতার ম্যাথের মধ্যে আসে কি একটু প্যাচ লেগে ফেলে, এবং এই জিনিসগুলো পোলাপান কেন যেন একটু কঠিনভাবে নেওয়া ট্রাই করে। আসলে এই দ্রাব্যতার ম্যাথগুলো খুবই সহজ, কিন্তু অ্যাপ্রোচটা ঠিক নেই। তো আমরা চেষ্টা করব যে এই আজকের ভিডিওতে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে একাডেমিকের জন্য, যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, ওই ম্যাথগুলো খুব সহজে এবং খুব কম সময়ে কীভাবে বুঝে দেওয়া যায়, আমরা ওই জিনিসটা আজকে ট্রাই করব। তো আশা করি তোমরা এই ভিডিওটা একটু পজ না করে একটু ভালো করে এক মনোযোগে পুরোটুকু ভিডিও দেখবা। দেখলে কীভাবে দেখবা তোমাদের দ্রাব্যতার যে তোমাদের এসিসি লেভেলের একাডেমিকে যতটুকু লাগে এই ভিডিওতে আশা করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। এক নম্বর ম্যাথ, দেখো প্রশ্নটা দেখো, বলছে যে কোনো সিলভার ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 50। তো ওই দ্রবণের 200 গ্রামকে সম্পৃক্ত করতে হলে কত গ্রাম দ্রব লাগবে? 200 গ্রামকে তুমি সম্পৃক্ত করবা, তাহলে তোমাকে কত গ্রাম লাগবে? ঠিক আছে, আচ্ছা দেখো অ্যাপ্রোচটা কিভাবে একটু ভালো করে দেখো। দ্রাব্যতা দেওয়া আছে 50। আমি একটু আগে বলছিলাম যে একক যেহেতু দেওয়া নাই, তার মানে এককবিহীন দ্রাব্যতা। এককবিহীন দ্রাব্যতা থেকে তুমি সহজে একটা জিনিস বের করতে পারো যে এখানে দ্রাব্যতা যেখানে লিখবে এখানে দ্রাব্যতা কত? 50। আচ্ছা দ্রাব্যতা 50 হলে তুমি এখানে কি বলতে পারো বলো তো? দ্রব 50 গ্রাম, তাহলে দ্রাবক কত গ্রাম? দ্রাবক হচ্ছে 100 গ্রাম। সুতরাং দ্রবণ কত গ্রাম? দ্রবণ হচ্ছে 100 যোগ 50, 150 গ্রাম, তাই না? আমরা এটুকু লিখতে পারি। আচ্ছা এখন দেখো বলছে যে ওই দ্রবণের কি বলতো, ওই দ্রবণের, তার মানে আমাকে এই জায়গায় একটু হিসাব করতে হবে। ওই দ্রবণের 200 গ্রামকে সম্পৃক্ত করতে হলে কত গ্রাম দ্রব লাগবে? কি লাগবে? দ্রব। কি লাগবে বলতো? দ্রব। তাহলে দেখো দ্রবণের সাথে কার সম্পর্ক? দ্রবের সম্পর্ক। তাহলে দেখো তো এখানে দ্রবণ কোথায়? এই যে দ্রবণ। এখানে দ্রব কোথায়? এই যে দ্রব। তার মানে এখন সম্পর্ক কার সাথে হবে? এর সাথে ওর সম্পর্কটা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি কিনা দেখো তো, আমরা এরকম বলতে পারি কিনা এখান থেকে যে যেহেতু তোমার দ্রব লাগবে, ওই নিয়ম অনুসারে যারটা বের করি সেটা আমাদের হাতের ডান পাশে থাকে, তাহলে এই হাতের ডান পাশে আমি জিনিসটা এই যে দ্রবের ব্যাপারটা লিখবো। তাহলে এখান থেকে বলা যায় না যে দ্রবণের সাথে যেহেতু দ্রবের সম্পর্ক, আমার যেহেতু লাগবে দ্রব আমরা এই পাশে লিখবো, আর দ্রবণটা এই পাশে লিখবো। তাহলে দেখো তো দ্রবণ কিভাবে লিখবা, যে দ্রবণ 150 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে 50 গ্রাম দ্রব লাগে, 1 গ্রামে এরপরে 200 গ্রাম। বুঝতে পারছো? দেখো কিভাবে বলতেছি, যে এই যে 150 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব কত গ্রাম লাগে বলতো? এই যে 50 গ্রাম। সুতরাং কত গ্রাম? 1 গ্রাম। 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগে 50 ডিভাইড বাই 150 গ্রাম। সুতরাং কত গ্রাম দ্রবণকে বলতো? ওই যে বলছে 200 গ্রাম। সুতরাং 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কত লাগছিল? 50, 150 ইন্টু 200 গ্রাম।
তাহলে বলো তো কত হইল, কাটা দিয়ে দিলাম। হিসাব করে আমাকে বলো, হিসাব করে আমাকে বলো তো কত আসে। উপরে আসবে হচ্ছে এত গ্রাম। তুমি হিসাব করে দেখো কত গ্রাম আসে, ঠিক আছে। তাহলে আমাদের এত গ্রাম কি লাগবে বলো তো, আমাদের এত গ্রাম দ্রব্য লাগবে। বুঝতে পারছো? একটু সহজে একটু চিন্তা করে দেখো কি করছি আমরা বলো তো, তোমাকে দ্রবণের মান দিয়ে বলছে দ্রবের মান বের করতো। তো আমরা দেখো দ্রবণটাকে আগে লিখছি, যেহেতু ওই নিয়ম অনুসারে যেটার বের করব আমরা ওইটা খাতা ডান পাশে লিখি। তাহলে এই দ্রবণের সাথে সম্পর্ক হচ্ছে দ্রবের, তাহলে এখানে দ্রবণের সাথে দ্রবের সম্পর্ক, দ্রাবকের কোনো এখানে কাজ নেই, দ্রাবক যেভাবে সেখানে বসে আছে। তাহলে দ্রবণে এই যে 150 গ্রামকে সম্পৃক্ত করতে দ্রব লাগছে কত গ্রাম, 50 গ্রাম। ওই যে 150 গ্রামকে সম্পৃক্ত করতে দ্রব লাগছে 50 গ্রাম, 1 গ্রামকে সম্পৃক্ত করতে, সুতরাং 200 গ্রামকে সম্পৃক্ত করতে এত গ্রাম লাগছে। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ম্যাটটা দেখো, এরপরে ম্যাটটা কিরকম। আমি এটুকু বললাম না, আমি বললাম যে দ্রাব্যতা 50 ঠিক আছে, তবে ওই দ্রাবকের 100 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য লাগবে। কি বলছি বলতো, এতক্ষণ কি ছিল, এতক্ষণ ছিল হচ্ছে দ্রবণ, এখন হয়ে গেছে কি দ্রাবক। তাহলে তোমরা হয়তো বা কেউ কেউ গ্যাস করতে পারছো যে এখানে তো আগে ছিল দ্রবণ, এখন হয়ে গেছে দ্রাবক, তাহলে সম্পর্কে দ্রবণের সাথে দ্রবের হবে নাকি দ্রাবকের সাথে দ্রবের হবে? অবশ্যই দ্রাবকের সাথে দ্রবের হবে, তাই না? তাহলে এখন সম্পর্কটা কিন্তু এরকম না, এখন সম্পর্কটা হয়ে যাবে কিরকম বলতো, এই দ্রাবকের সাথে দ্রবণের সাথে। তাহলে এখানে কি হবে, দ্রাবকের সাথে, তাহলে দ্রাবকের মান দিয়ে দ্রবের মান বের করতে বলছি, তাহলে দ্রাবকটাই পাশে থাকবে। তাহলে দ্রাবক কত গ্রাম, 100 গ্রাম। তাহলে আমি এখানে লিখবো এই 100 গ্রাম, এখানে কি দ্রবণ হবে নাকি দ্রাবক হবে? দ্রাবক হবে, তাই না? এখানে দ্রাবক 100 গ্রাম দ্রাবককে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কত গ্রাম লাগছে বলতো, 50 গ্রাম। 1 গ্রামকে আর কত গ্রাম দিছিলাম এখানে, 100 গ্রামকে। তাহলে এখানে 100 গ্রাম না দিয়ে এখানে আমি দিই 200 গ্রাম। তাহলে এখানে তুমি 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কে বলতো, নিচে কি 50 থাকবে, এখানে হবে কত গ্রাম, 100 গ্রাম সম্পৃক্ত করতে এখানে হবে 100 গ্রাম, এদিকে 100 গ্রাম, এদিকে কত গ্রাম দিছিলাম, 200 গ্রাম। তাহলে আলটিমেটলি এখানে আসবে কত গ্রাম, এখানে আসবে 100 গ্রাম। তাহলে আলটিমেটলি এই শূন্য কাটা এবং 50 দিয়ে গুণ কত গ্রাম, 100 গ্রাম। শেষ। আসলে তোমরা এটুকু বুঝতে পারছো যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কত গ্রাম। তার মানে আমাদের এই যে এককবিহীন দ্রাব্যতার ক্ষেত্রে ম্যাথগুলো কিন্তু একটা অ্যাপ্রোচে সবগুলো শুরু করা যায়, ঠিক আছে, এবং একইভাবে তোমরা ম্যাথ করতে পারো। কিন্তু আমরা দেখি কি যে একটা ম্যাথ আসলে এক এক রকম ভাবে শুরু করে, তো এই কারণে পোলাপানের মাথার উপর দিয়ে যায়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু উপর দিয়ে যায় বা হচ্ছে পোলাপান প্যাচে লাগাই ফেলে। তো আসলে এই ব্যাপারগুলো সহজেই করা যায়, এটা সহজ ম্যাথ, আমরা আরো কঠিন ম্যাথে যাচ্ছি। তো এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরের ইসেটা মানে পরের ম্যাথ আমরা যাচ্ছি, একটু ইসে হবে, হ্যাঁ, একটু আমি জামা লাগিয়ে দিব। দেখো জামাটা কিভাবে লাগাই। এটা হচ্ছে ওই দ্রাবকের, দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, এর আগে আমরা যে এরকম ভাবে ম্যাথটা করছিলাম ঠিক সেম ভাবে ম্যাথ। দেখো তো, ওই দ্রবণে 400 মিলিমিটারকে সম্পৃক্ত করতে হলে কত গ্রাম দ্রব লাগবে, তাই না? তাহলে তাহলে দ্রবণের মান দিয়ে দ্রবের মান বের করতে পারছো, একবারে সহজ ম্যাথ। তাহলে প্রথম যে ম্যাথটা করছিলাম ঠিক সেরকম ভাবে ম্যাথটা আমরা করতে পারবো, তাই না? তাহলে দেখো এককবিহীন দ্রব্যতা যেহেতু, তাহলে এখান থেকে আমরা এটুকু লিখতে পারি না এখানে বলতো, যে এখানে এখানে দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 50। তাহলে বলো তো দ্রব কত, দ্রব হচ্ছে 50 গ্রাম। তাহলে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে 100 গ্রাম। সুতরাং দ্রবণ কত, দ্রবণ হচ্ছে 150 গ্রাম, তাই না? দ্রবণ হচ্ছে কত, 150 গ্রাম। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আগের মতো দ্রবণের সাথে কার সম্পর্ক, দ্রবের সমান। দ্রবণ কত বলো তো, 150 গ্রাম। তাহলে আমরা এরকম বলতে পারি না যে 150 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে, 150 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগছে কত গ্রাম, দ্রব লাগে এই যে 150 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত দ্রব লাগছে 50 গ্রাম। তাহলে কত গ্রাম দ্রবণ,
1 গ্রাম, 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে 50/150 গ্রাম। সুতরাং কত গ্রাম দ্রবণ বলো তো, কত গ্রাম দ্রবণ? এই যে 400। তাহলে 400 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে 50/150 × 400। পাও, সুন্দর ম্যাথ আসবে তাই না? খুব সুন্দর না বলো তো, একবারে সহজ ম্যাথ। আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম একবার সেম টু সেম, তাই না? আসলে এরকম বলো তো, তোমরা কি মনে করতেছো এরকম ম্যাথ যদি একই টাইপের ম্যাথ আমি কি করাইতাম? না, একই টাইপের ম্যাথ হলে আমি করাইতাম না। তবে ম্যাথের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি বলতো, এখানে আছে 400 মিলিমিটার দেওয়া আছে, তাই না? এটা আয়তন দেওয়া আছে। আর আমরা যে এর আগে ম্যাথটা করছিলাম সেটা এখানে কি ছিল, 400 গ্রাম ছিল, তাই না? 400 গ্রাম ছিল, এটা হচ্ছিল বর ছিল, আর এখানে হচ্ছে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে ওই ম্যাটার এই ম্যাটার তো সেম না। তাহলে দেখো, এখানে 150 গ্রাম, এখানে 1 গ্রাম, তার মানে এখানে অবশ্যই 400 গ্রাম হওয়া উচিত, তাই না? 400 গ্রাম, তুমি 400 মিলিমিটার বসালে তো ম্যাথ হবে না। তাহলে কি করতে হবে বলো তো, এই জায়গায় তুমি গ্রাম আনতে হবে। তাহলে গ্রাম যদি আনতে হয় তোমাকে দেখো রো দেওয়া আছে, রো 1.2। আসলে এইভাবে রোটা দেওয়া থাকে না, এটাকে বলে আপেক্ষিক গুরুত্ব বলে আর কি, বুঝছো? এটাকে আপেক্ষিক গুরুত্ব বলে, আর সংক্ষেপে এটা আগু বলে। আগু হচ্ছে 1.2। তো আপেক্ষিক গুরুত্বকে আমরা এই টাইপের মেথডগুলোর মধ্যে আমরা ঘনত্ব হিসেবে ধরে নিই। কিন্তু বলতো আপেক্ষিক গুরুত্বটাকে এই টাইপের ম্যাথ আমরা ঘনত্ব হিসেবে ধরে নিই। আপেক্ষিক গুরুত্ব কি তোমরা মানে এই টাইপের ম্যাথের মধ্যে ঘনত্ব হিসেবে ধরো, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আমরা ঘনত্ব হিসেবে ধরি, তবে এখানে কিছু শর্ত আছে, বুঝছো? এখানে কিছু শর্ত আছে। তো এগুলো তোমার এখানে এই টাইপের ম্যাথে এগুলো তো ডিটেলসে জানা দরকার নেই। ধরে নাও আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে কি বলতো, এখানে ঘনত্ব। আচ্ছা দেখো, এখানে ঘনত্ব যদি এত হয় তাহলে ঘনত্ব রো, রো ইকুয়াল তোমরা কি জানো, ফিজিক্সে পড়ছো, রো ইকুয়াল এম বাই বি, তাই না? রো ইকুয়াল এম বাই বি। তো এম বাই বি যদি রো এর মান দেওয়া আছে কত, 1.2। আচ্ছা, তাহলে বি কত, বি আয়তন কত, 400। তাহলে নিচে হচ্ছে 400, আর এম হচ্ছে এখানে, এম মানে কি বল, তাই না? তাহলে এম ইকুয়াল কত আসবে, এম ইকুয়াল আসবে 400 × 1.2, তাই না? 400 × 1.2। তাহলে এখন এই এম, এই যে এটা কিসে আসছে, গ্রামে আসছে কিনা বলো তো? এটা তো গ্রামে আসছে। তাহলে এই যে গ্রাম পেয়ে গেছি, তাহলে এখন আমি কি 400 বসাবো নাকি 400 × 1.2 বসাবো? 400 × 1.2 বসাবো, তাই না? তাহলে 400-র পাশাপাশি 1.2 বসাবো, ঠিক আছে? 1.2, তাহলে এখানে কত বসাতে হবে, 400 × 1.2। এখন যে মানটা আসবে সেটাই হবে কি বলতো, এখানে গ্রাম। সেটাই হবে আমাদের আনসার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? কি বলছিলাম বলতো, আগের ম্যাথগুলোর ভিতরে ডিরেক্টলি গ্রাম দেওয়া থাকতো, এখানে তো গ্রাম দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে বলতো, আয়তন দেওয়া আছে। তো আয়তন দেওয়া থেকে গ্রামে কনভার্ট করতে হবে। তো গ্রামে কনভার্ট করার জন্য তোমাকে ঘনত্বের মান দেওয়া আছে। তো ঘনত্বের জন্য ঘনত্ব থেকে ঘনত্ব দেওয়া আছে এবং হচ্ছে আয়তন দেওয়া আছে। তাহলে ঘনত্ব এবং আয়তনের আয়তন এবং ভরের ভিতরে সম্পর্ক কি, রো ইকুয়াল এম বাই বি। এখান থেকে আমি এম এর মানটা বের করে নিয়েছি, এম এর মানটা এখানে বসাইছি। আচ্ছা, এটা আসছে, বুঝতে পারছো? আচ্ছা ফাইন। তাহলে এই টাইপের ম্যাথগুলো মোটামুটি তোমরা পারবা, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। তো আমি এটুকু মুছে দিচ্ছি, বুঝতে পারছো? এটুকু আমরা মুছে দিচ্ছি। আমরা কিন্তু এখানে অ্যাপ্রোচ কিন্তু সেম, বুঝছো? প্রত্যেকটা ম্যাথের এই টাইপের ম্যাথগুলোর মধ্যে অ্যাপ্রোচ কিন্তু সেম। তো এই অ্যাপ্রোচ, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? এই ম্যাথটা আমরা হচ্ছে একটু আগে যে কনসেপ্টটা পড়াছিলাম ওই কনসেপ্টের সাথে সাথেই এই ম্যাথটা আমাদের পড়া দরকার। কিরকম ভাবে দেখো তো, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 30, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা কত, 50। তাহলে এই যে 20-এ যদি 30 হয়, 30-এ 50 কেন হলো? কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, এই যে দ্রাব্যতা বাড়ছে, তাই না? তাহলে দ্রাব্যতা যদি বাড়ে তাহলে বলতো আমাদের অতিরিক্ত পরিমাণে কিছু দ্রব যোগ করা লাগছে। কারণ আগে ছিল 30 গ্রাম, এখন হচ্ছে 50 গ্রাম। তার মানে এই যে 20 গ্রাম আমি যোগ করা লাগছে, কেন যোগ করা লাগছে? কারণ হচ্ছে তাপমাত্রা বাড়ছে, তাই না? তার মানে আমি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে গেলে আমাকে অতিরিক্ত দ্রব কতটুকু যোগ করা লাগবে, 20 গ্রাম, তাই না? আচ্ছা ফাইন। তাহলে এখন দেখো, ওই দ্রবণের 200 গ্রামের দ্রবণের 200 গ্রামের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আনা হলে কত গ্রাম অতিরিক্ত যোগ করা লাগে, এটা প্রশ্ন করছে। তাহলে দেখো তো, 20 থেকে 30 গ্রাম কত গ্রাম অতিরিক্ত যোগ করা লাগছে, এখান থেকে বলো কত গ্রাম, 20 গ্রাম, তাই না? তাহলে আমরা বলি যে প্রথম অবস্থা কত, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। মাথায় রাখবে আমরা প্রথমে এই যে প্রথম যে তাপমাত্রা দেওয়া আছে এটা নিয়ে কাজ করবো। এই যে 20 প্রথম যে তাপমাত্রা দেওয়া থাকবে সবসময় এটা নিয়ে কাজ করবা।
তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে দেখো 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় দ্রাব্যতা কত? 30। তাহলে দেখো দ্রাব্যতা 30, তাহলে দ্রব কত? দ্রব কত? 30, দ্রাবক কত? 100, দ্রবণ কত? 130, তাই না? 130। তাহলে এখন আগের মতো আমরা চিন্তা করো তো, দ্রবণ দেওয়া আছে, দ্রবণ দিয়ে কি চাইছে? অতিরিক্ত চাইছে, তাই না? অতিরিক্ত, তাহলে অতিরিক্ত কত যোগ করছিলা? 20 গ্রাম, তাই না? অতিরিক্ত যোগ করলে কত গ্রাম? 20 গ্রাম। আচ্ছা, তাহলে এখন তুমি বলবা যে 200 গ্রাম দ্রবণ, তাহলে 130 গ্রাম দ্রবণকে তুমি কি করছো? তাপমাত্রা বাড়াইছো। তাহলে তাপমাত্রা বাড়ানো মানে কি করা বলতো? তাপমাত্রা বাড়ানো মানে কি করা? তাপ প্রদান করে, তাই না? তাহলে 130 গ্রাম দ্রবণকে তাপ প্রদান করলে, তাপ প্রদানে অতিরিক্ত যোগ করা লাগে বা দ্রব যোগ করতে হয়, দ্রব যোগ হয় কত গ্রাম বলতো? আগে বলছি দ্রব কত গ্রাম, এখানে যোগ হয়েছিল কত গ্রাম? 20 গ্রাম। এই যে 20 গ্রাম, তাই না? 20 গ্রাম। সুতরাং কত গ্রাম? 1 গ্রাম দ্রবণকে তাপ প্রদানে দ্রব যোগ হয় কত গ্রাম? 20/130 গ্রাম। সুতরাং কত গ্রাম দেওয়া আছে বলতো? দ্রবণ 200 গ্রাম। তাহলে 200 গ্রাম দ্রবণকে তাপ প্রদানে দ্রব যোগ হয় 20 × 200 / 130 গ্রাম। এখান থেকে আনসার যেটা আসবে ওইটাই। বুঝতে পারছি না বলতো? আমরা আগের যে ম্যাথটা করছিলাম, মানে ওই যে প্রথম দিকে যে ম্যাথগুলো, ওই টাইপের ম্যাথগুলোই এটা, শুধুমাত্র এখানে দুইটা তাপমাত্রা দেওয়া থাকে, দুইটা তাপমাত্রায় দুইটা ভিন্ন দ্রাবতা দেওয়া থাকে, বলে যে কতটুকু পদক্ষেপ করবে, এই টাইপের ম্যাথে একই রকম ম্যাথ। একটু আমাদের এই যে এখানে 20 গ্রামটা কোথা থেকে আসলো বলতো? ওই যে আমরা তাপমাত্রা বাড়াইছি, তাপমাত্রা বাড়লে কি হয়ে যায় বলতো? দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে আগে ছিল 30, এখন 50, তাহলে তুমি কতটুকু অতিরিক্ত যোগ করছো? 20 গ্রাম। এই যে 130 গ্রাম দ্রবণকে তাপ প্রদান করে দ্রব যোগ করতে 20 গ্রাম, 1 গ্রামে তোমাকে চাইছে 200 গ্রামে, 200 গ্রামে মেট করছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাটটা গেল। এর পরের ম্যাটটা আছে, আমরা দেখি। দেখো পরের ম্যাটটা আমি বেশি কিছু চেঞ্জ করবো না। পরের ম্যাটটায় আমি এখানে জাস্ট এটা লিখবো, দ্রাবকের আমি নিলাম হচ্ছে 400 গ্রামের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রিতে আনা হলে কত গ্রাম অতিরিক্ত দ্রব যোগ করতে হবে। তাহলে কি বলছো বলছো? শুধু দ্রাবকের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এখন কার সাথে কার সম্পর্ক বলো? দ্রাবকের সাথে দ্রবের সম্পর্ক, তাই না? তাহলে দ্রাবকের সাথে আমাদের দ্রবের সম্পর্ক। দ্রব তো এই দ্রব না, দ্রব কি এই দ্রব না? দ্রব তো এটা না। দ্রব হচ্ছে অতিরিক্ত যোগ করতে। অতিরিক্ত কত যোগ করছো? 20 গ্রামে যোগ করছো, তাই না? 20 গ্রাম যোগ করছো। তাহলে এখন আমার হবে দ্রাবক নিয়ে কথা বলা আছে, তাহলে এখানে তো 130 গ্রাম হবে না। দ্রাবক কত? 100 গ্রাম। 100 গ্রাম। সুতরাং 1 গ্রামে কত গ্রাম দেওয়া আছে দ্রাবক? 400 গ্রামে। আর 100 গ্রামে এখানে 20 গ্রাম, তাহলে এখানে কত হবে? 100। এখানে কত হবে? 100। আর কত গ্রাম দেওয়া আছে এখানে? 400। শেষ। এটাই তো আনসার, যেটা সেটাই। কোনো কিছু পরিবর্তন হয়েছে কি? হয়নি। শুধু অ্যাপ্রোচটা জানা লাগে, তুমি একটা কিভাবে শুরু করবা। এই ম্যাথ অননেমে করা যায়, তোমাদের বইয়ে দেখবে এই ম্যাথ অননেমে করা আছে। তা আমি চাচ্ছিলাম কি, যে দ্রাব্যতার ম্যাথগুলো যাতে একই নিয়মে করা যায়, মানে একটা নিয়মে যাতে তোমার সবগুলো ম্যাথ করা যায়, ওইরকম ভাবে করার জন্য আমি আসলে এই ম্যাথটা করলাম। এই নিয়মে ম্যাথটা করতে হচ্ছে। বুঝতে পারছো? এটা কঠিন কিছু না। প্রথম ম্যাথে বললে ম্যাথে নিয়ে বোঝায়, মাথা রাখতে হবে কার সাথে কার সাথে। এখানে দ্রাবক, এর আগে ম্যাথে ছিল দ্রবণ, দ্রবণ দিয়ে অতিরিক্ত চাইছে, তো অতিরিক্ত তো 20 গ্রাম যোগ করছে, ওই যে 20 গ্রাম দ্রবণ দেওয়া ছিল এখানে আগে, এখন হচ্ছে দ্রাবক, তো দ্রাবক তো এখানে 100 গ্রাম। এখন কথা হলো ভাই, আপনি এই যে দ্রাবকটা লিখলেন 30 গ্রাম, 50 গ্রামের জন্য কেন লিখলেন না? আমি একটু আগে বলছিলাম প্রথমে যে তাপমাত্রা দেওয়া থাকবে ওই তাপমাত্রা নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে তাপমাত্রা 20 ডিগ্রি, 20 ডিগ্রি তাপমাত্রা হলো 30, এখানে আমরা দ্রাবকতা 30 নিয়ে কাজ করছি, 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে কাজ করিনি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরা দ্রাবকের জন্য। আচ্ছা, এখন যদি আমি এই ম্যাথটা সেম ভাবে, আমি যদি এই ম্যাথটা সেম ভাবে আমি যদি এটাকে এরকম ভাবে করে দিই, দেখো ওই দ্রবণের 250 মিলিলিটার এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আনা হলে কত গ্রাম অতিরিক্ত দ্রব্য যোগ করা লাগবে। আমি এখানে দিয়ে দিলাম আগুন।
আগু মানে কি বলতো? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 1/1। আপেক্ষিক গুরুত্ব মানে কি? 1/1। আর এটাকে আমরা কি হিসেবে ধরতে পারি? ঘনত্ব হিসেবে ধরতে পারি। তাহলে এখান থেকে আগু যেতে দেওয়া আছে 1/1। তাহলে এই ম্যাটার মধ্যে এখন কি দেওয়া আছে? দ্রবণ চাইছি নাকি অতিরিক্ত দ্রবণ? তো অতিরিক্ত দ্রবণ যোগ করা লাগে কত গ্রাম? 20 গ্রাম। 20 গ্রাম। এখন দেওয়া আছে দ্রবণ, তাহলে প্রথমে তাপমাত্রা 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি আমরা দ্রাবকতা 30, তাহলে দ্রাবক দ্রবণ বের করছি। এখন যেহেতু দ্রবণের কথা বলা হয়েছে, আমি কি এখানে আমি আচ্ছা একটু এর আগের মতো এখানে দ্রাবক হবে, হ্যাঁ 100 গ্রাম দ্রাবক। তাহলে এখন যেহেতু দ্রবণ দেওয়া আছে, তাহলে এখানে কি হলো? তো ওখানে 130 গ্রাম, তাই না? তাহলে এখানে সেম আসবে 130 গ্রাম। তাহলে 130 গ্রাম এখন কি হবে? দ্রবণ। 130 গ্রাম দ্রবণকে তাপ প্রদান করলে যোগ হয় অতিরিক্ত যোগ হয় কত গ্রাম? যোগ হয় 20 গ্রাম। তাহলে 1 গ্রামে এখন কত গ্রাম দেওয়া আছে? 250 গ্রামে। কিন্তু 250 গ্রাম, এখানে গ্রাম এখানে এখানে তো গ্রাম হওয়ার কথা, হইলো কেন না? কেন হইলো না? আমরা এই টাইপের মেথড আগের মেথড করছিলাম, তার মানে এখানে গ্রাম হলে এখনো গ্রাম হতে হবে। তো এখানে দেওয়া আছে কি? মিলিলিটার, মানে আয়তন। তাহলে কি করতে হবে? ওই যে আগু দেওয়া আছে, কি দেওয়া আছে এটা? আগু। অর্থাৎ এখানে ঘনত্ব দেওয়া আছে, তো ঘনত্ব মানে কি? রো ইকুয়াল এম বাই বি। তাহলে এম ইকুয়াল কি? রুবি। তাই এম ইকুয়াল যদি রুবি হয়, এম ইকুয়াল রো ইন্টু বি। রো এর মান কত? 1/1। বি এর মান কত বলতো? 250। এই যে এম এর মান পেয়ে গেছো, এটা তো গ্রাম। তাহলে এখান থেকে কি করবা? জাস্ট এটার সাথে 1/1 গুণ করে দিবা। তাহলে এখানে এটা সেম। এখানে কত আসবে? এটা আসবে 130, নিচে 130, উপরে 200 ইন্টু 250 ইন্টু 250, 200 কেন হবে? উপরে হবে 20 ইন্টু 250 ইন্টু 1/1। আর এখানে কত আসবে? যাচ্ছে 130। শেষ। এখানে আনসার যেটা আসবে ওইটি। বুঝতে পারছো? আশা করি এইটুকু ওই ম্যাথটা বোঝার কথা, কারণ এই টাইপের ম্যাথ আমরা এর আগেও করছিলাম, তাই না? আচ্ছা, এখন এই টাইপের আরেকটা ম্যাথ করবো, ঠিক আছে? এই টাইপের আরেকটা ম্যাথ করবো। যদিও আশা করি তোমরা এর আগে মানে এখন যে প্রশ্ন তুলবো এই ম্যাথটা তোমরা অলরেডি পারবা, কারণ হচ্ছে কি এই টাইপের একই রকমের ম্যাথ, জাস্ট রিভার্স ক্যালকুলেশন আমরা করো। দেখো কিভাবে করা যায়। আমরা এখানে দিলাম হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 80, এবং হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দিলাম 120। এখন বললাম ওই দ্রবণের 230 গ্রাম কে শীতল করলে, শীতল করা মানে কি? শীতল করা মানে আগে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে গেছে, না 40 থেকে 60-এ গেছে? 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে গেছে, তাই না? তাহলে ওই দ্রবণের 230 গ্রামকে শীতল করা হলে, ওই দ্রবণের 230 গ্রামকে শীতল করা হলে কত গ্রাম দ্রব? আচ্ছা বলো তো, আমি একটু বলছিলাম শীতল করলে কি হয়? অতিরিক্ত যোগ করতে হয় নাকি অপেক্ষা করতে হয়? অতিরিক্ত যোগ করতে হয় নাকি অধক্ষেপ পড়বে? অবশ্যই অধক্ষেপ পড়বে, তাই না? শীতল করলে অধক্ষেপ পড়ে। তাহলে কত গ্রাম দ্রব অধক্ষেপ পড়বে? কত গ্রাম দ্রব অধক্ষেপ পড়বে? এই ম্যাথটা কিন্তু আগের মতো একবারে সেম টু সেম, শুধুমাত্র আমরা কথাগুলো ভিন্ন। কত গ্রাম অধক্ষেপ পড়বে? তাহলে কি করবো বলতো? তাপমাত্রা আমরা জানি, এই টাইপের ম্যাথগুলোর মধ্যে অধক্ষেপ তুমি জানো কতটুকু অধক্ষেপ পড়বে? এখানে 40 গ্রাম অধক্ষেপ পড়বে, তাই না? 120 থেকে 80 বাদ দিলে 40 গ্রাম। আচ্ছা, তাহলে মাথাতে শীতল করা, শীতল করা মানে প্রথম তাপমাত্রাটা কত? শীতল করা মানে কি? তুমি 40 থেকে 60-এ গেছো, না 60 থেকে 40-এ গেছো? 60 থেকে 40-এ গেছো, তাই না? তো 60 থেকে 40-এ যাওয়া মানে হচ্ছে প্রথম তাপমাত্রা কোনটা? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা নিয়ে আমরা কাজ করতে হবে, তাই না? আমরা এর আগেই বলে আসছি এগুলা। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা কত? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 120। তাহলে বলো তো দ্রব্য কত? দ্রব্য 120 গ্রাম, দ্রাবক কত? 100 গ্রাম। সুতরাং দ্রবণ কত? দ্রবণ হলো 220 গ্রাম, তাই না? আচ্ছা, এখন আগের মতো বলো তো, আমাকে বলা হয়েছে কি এখানে দ্রবণ বলা আছে, তাহলে দ্রবণ কত? 220 গ্রাম। তাহলে দেখো, তাহলে 220 গ্রাম এই দ্রবণের সাথে আমার পদক্ষেপের কথা বলছে, তাহলে দ্রবণ নিয়ে ম্যাথ করতে হবে। তাহলে 220 গ্রাম দ্রবণকে কি করছো? শীতল করছো, তাই না? তাহলে শীতল রে
শীতলে অদক্ষেপ পরে কত, শীতলগুলো অদক্ষেপ পরে আমরা জানি, তাহলে অদক্ষেপ পরে কত গ্রাম বলো তো, অদক্ষেপ কি করি দ্রাব্যতার পার্থক্য কত, 120 থেকে 80 বাদ দিলে কত, 40 গ্রাম। সুতরাং কত গ্রামকে, 1 গ্রাম দ্রবণকে শীতল করলে অদক্ষেপ পরে 40/220। সুতরাং কত গ্রাম বলছে, 230 গ্রাম। তাহলে 230 গ্রাম দ্রবণকে শীতল করলে অদক্ষেপ পরে 40/220 ইন্টু কত, 230 গ্রাম। এখানে যেটা আনসার আসবে বুঝতে পারছো? তাহলে কতটুকু অদক্ষেপ পরে কতটুকু শীতল পরে এই টাইপের ম্যাথগুলো তোমাদের কিন্তু সবচেয়ে বেশি আসে একাডেমিকে। বুঝতে একাডেমিকে যখন তোমরা এসএসসি এক্সাম দিবা না, এসএসসি এক্সামের সময় দেখবা যে তোমাদের 4 নম্বরের জন্য এই টাইপের ম্যাথগুলো আসে। এই টাইপের ম্যাথগুলো মানে বইয়ের ভিতরে একটু কঠিন ভাবে দেওয়া আছে, বইয়ের ভিতরে একটু কঠিন ভাবে লেখা আছে। তো আমরা যেহেতু আমি আগেই বলছি দ্রাব্যতা টপিকটা মানে একটু এলোমেলো হয়ে ফলাফল পড়ে, আসলে ওই এলোমেলো ভাবে আসলে পড়লে নিজের জন্য ক্ষতি, হ্যাঁ মনে রাখতে অসুবিধা হয় বা একটু প্যাচ লেগে যায়। তো এই দ্রাব্যতার আমি চেষ্টা করছি যে দ্রাব্যতার ম্যাথগুলো হচ্ছে একটা অংশেই বা একটা হচ্ছে সিরিয়ালে যাতে শেষ করা যায়, বা একটা কি বলে এটাকে সিকোয়েন্সে যাতে আমি সবগুলো ম্যাথ যাতে করতে পারি ওইরকম একটা ইসে বানানো আর কি। তো আমি চেষ্টা করছি যে সবগুলো ম্যাথ যাতে খুব সহজে শেষ করা যায়। তো এখানেও ভেরিয়েশন আনা যাবে, এখানে ভেরিয়েশন আনা যাবে কি বলতো, এখানে দ্রবণ নিয়ে যে দ্রাবক দিবে তাহলে তুমি এখানে দ্রাবকটা বের করে ম্যাথটা করতে হবে। এরকম ম্যাথ আমি একটা পড়াইছি, তো একই রকমের ম্যাথ বারবার করাচ্ছি না। আবার সেম এখানে দ্রবণ দিলাম, দ্রবণ দিয়ে কি বলো এখানে গ্রাম না দিয়ে আমি এখানে আয়তন দিলাম, তখন আবার এখানে কি দেওয়া থাকবে বলতো, আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু এর আগেও আমরা অনেকগুলো করছি। তো এখন আমি একটা ম্যাথ দিচ্ছি তোমাকে, দেখি তোমরা আসলে এটা করতে পারবে না। এটা শেষ ম্যাথ, কেমন? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 80 গ্রাম/লিটার, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 90 গ্রাম/লিটার। তাহলে ওই দ্রবণের 230, ওই দ্রবণের 230 মিলিলিটার, ওই দ্রবণ 230 মিলিলিটারকে শীতল করা হলে কত গ্রাম অদক্ষেপ করবে? এই ম্যাথটা কিভাবে করবা? আমরা এর আগে যে ম্যাথগুলো করছিলাম এটার সাথে কিন্তু এটা কোনো মিলে নেই, তাই না? এতক্ষণ আমরা বলছিলাম এককবিহীন দ্রাব্যতা দিয়ে, বাট এই ম্যাথটা কি হয়ে গেল, এককবিহীন দ্রাব্যতা না তো, এই ম্যাথটা হচ্ছে গ্রাম পার লিটার থেকে দেওয়া। তাহলে এই ম্যাথটা আমাদের একটু অননিয়মে করা লাগবে, তাই না? আসলে অননিয়ম না, এই নিয়মে করা যাবে, ঠিক আছে? আমরা এই নিয়মে ম্যাথটা করবো, দেখো কি হবে। আমরা আগে বলছিলাম এই যেহেতু এখানে শীতল করছি তার মানে এইটুকু, এই যে এইটার পার্থক্যটা কি অদেখা করা যাবে, তাই না? আর আমি শীতল করছি তাহলে তাপমাত্রার প্রথম কোনটা, এটা কি 60 না 40? 60 ডিগ্রি শীতল করছো মানে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে গেছো, তার মানে প্রথম তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাব করো এখন, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে দ্রাব্যতা কত দেওয়া আছে বলো? দ্রাব্যতা হচ্ছে 60 ডিগ্রিতে দ্রাব্যতা কত, 90 গ্রাম/লিটার। তাহলে বলো এখানে দ্রবের ভর কত? আমরা দ্রবের ভর আমি পরে আসছি এগুলা, দ্রবের ভর হচ্ছে 90 গ্রাম। তাহলে এখানে তুমি তার এখানে দ্রাবক লিখতে পারবে না, তাই না? এখানে দ্রাবক লেখা যাবে, যাবে না। তো এখানে কি লিখতে হবে, এই যে লিটার, এই লিটারটা কি দ্রবণের আয়তন, তাহলে দ্রবণের আয়তন, দ্রবণ বা দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত? দ্রবণের আয়তন হচ্ছে লিটার মানে 1 লিটার, 1 লিটার মানে কত, 1000 মিলিলিটার, তাই না? 1 লিটার মানে 1000 মিলিলিটার। আচ্ছা, এখন হচ্ছে দ্রবণের কথা বলে, তাহলে দ্রবণের সাথে তুমি কার মিলাতে হবে, দ্রব, এই দ্রব না এই দ্রব না, কারণ হচ্ছে ওই যে এখানে অর্ধেকে পড়ছে, তাহলে অর্ধেকে পরে কত গ্রাম, কত গ্রাম, 10 গ্রাম, তাই না? তাহলে এখন তুমি বলবা যে 200, এই যে 1000 মিলিলিটার কে, 1000 মিলিমিটার দ্রবণকে শীতলে, 1000 মিলিমিটার দ্রবণকে শীতলে অদক্ষেপ, অদক্ষেপ পড়ছে কত গ্রাম, অদক্ষেপ, অদক্ষেপ পড়ছে পার্থক্য 90 থেকে 80 বাদ দিলে কত গ্রাম, 10 গ্রাম। সুতরাং 1 মিলিমিটার দ্রবণকে শীতলে অদক্ষেপ পড়ছে কত, 10/1000 গ্রাম। সুতরাং কত বলতো, 230। তাহলে 230 মিলিলিটার দ্রবণকে শীতল করলে 10/1000 ইন্টু কত, 230। এখান থেকে যে আনসারটা আসবে, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো আমরা আগের অ্যাপ্রোচে করতে পারবো, বুঝতে পারছো? তো আশা করি যে দ্রাব্যতার যে যতটুকু একাডেমিকে আমাদের যতটুকু লাগে সবগুলো ম্যাথে আমার লেকচারের মধ্যে দেওয়া আছে। তো যদি এই
আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে দ্রাব্যতা নিয়ে তোমার আর আর প্রশ্ন থাকার কোনো কথা না, বা দ্রাব্যতা নিয়ে তোমার বইয়ের ভিতরে যত টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথে কিন্তু এখানে পড়া আছে। একাডেমিকে যা যা লাগে তোমার সবকিছু আজকের এই দ্রাব্যতার ভিতরে, দ্রাব্যতার ম্যাথের উপরে সবকিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। বুঝতে পারছো? তো এই ভিডিওটা একটু ভালো করে দেখবা, পাশাপাশি হচ্ছে একটু প্র্যাকটিস করবা, বই খুলবা, বই খোলার পর দেখবা প্রত্যেকটা ম্যাথে এখানে মোটামুটি করা আছে। বুঝতে পারছো? সব রকমের ভেরিয়েশনে এখানে দেওয়া আছে। তো আশা করি আছে তোমরা এই টাইপের ম্যাথগুলো করবা, দেন হচ্ছে পড়াশোনা করবা। আর এই টাইপের ম্যাথগুলো একটু কি, যে অ্যাডমিশন একটু বেশি আসে। বুঝতে পারছো? যে এই যে এগুলা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো অনেকটা আসে। ঠিক আছে? যে এখানে বিভিন্ন ভেরিয়েশন দেখাইছিলাম, হয়তোবা মনে হতে পারে যে ভাইয়া কয়েকটা ম্যাথ করেছে, আসলে না আমি কয়েকটা ম্যাথ করে না, এখানে অনেকগুলো ম্যাথ করেছি। একটা প্রশ্নের ভিতরে আমি 2 থেকে 3টা প্রশ্ন বানাইছি, তো এখানে অনেকগুলো ম্যাথই করা হয়েছে। বুঝতে পারছো? তো এই ভেরিয়েশন গুলো একটু লক্ষ্য রাখবা, অ্যাডমিশনের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো পড়বা এবং এই ম্যাথগুলো হচ্ছে হিসেবে করে রাখবা। বুঝতে পারছো? তো আজকের জন্য এটুকুই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।